নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা রোগভক্ষক রউফ মিয়া। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। গল্প পার্ট ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে রোগভক্ষক রউফ মিয়া। মিসির আলি গুরুতর অসুস্থ। 231 নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে। শ্বাসনালীর প্রদাহ, নিউমোনিয়া, ফুসফুসে পানি, একসঙ্গে অনেক সমস্যা। 5 জন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল টিম করা হয়েছে। মেডিকেল টিমের ভাষ্য হচ্ছে মিসির আলি সাহেবের অবস্থা আশঙ্কাজনক। নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কোনো সুফল পাওয়া যাচ্ছে না। আমি দারুণ দুশ্চিন্তা নিয়ে 231 নম্বর কেবিন খুঁজে বের করলাম। ভয়ে ভয়ে দরজা খুলে দেখি মিসির আলি গম্ভীর ভঙ্গিতে বিছানায় বসা, তার হাতে বই। তিনি মন দিয়ে বই পড়ছেন। আমাকে দেখে বই বন্ধ করতে করতে বললেন, যে বইটি পড়ছি তার নাম উইন্ডোজ অব দ্য মাইন্ড। লেখকের নাম স্টিফেন গ্রে। বিজ্ঞানের নামে অবিজ্ঞানের ব্যবসা। এই সব বই বাজেয়াপ্ত করা দরকার এবং এ ধরনের বইয়ের লেখকদের কোনো জনমানবহীন দ্বীপে পাঠিয়ে দেওয়া দরকার। তাদেরকে সেখানে খাদ্য দেওয়া হবে, লেখালেখি করার জন্য কাগজ কলম দেওয়া হবে। তারা কোনো বই লিখে শেষ করা মাত্র ক্যাম্প ফায়ারের আয়োজন করে লেখা পড়ানো হবে। আবর্জনা মুক্ত উপলক্ষে গান বাজনার উৎসব হবে। আমি বিছানার পাশে বসতে বসতে বললাম, শুনেছিলাম আপনি অসুস্থ, মেডিকেল বোর্ড বসেছে, অবস্থা আশঙ্কাজনক। মিসির আলি বললেন, গতকাল দুপুর পর্যন্ত অবস্থা আশঙ্কাজনকই ছিল, এখন পুরোপুরি সুস্থ। বাড়ি চলে যেতে চেয়েছিলাম, ডাক্তাররা যেতে দিচ্ছেন না। আমার অলৌকিক আরোগ্য লাভের ব্যাপারটা তারা বুঝতে পারছেন না, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান। আপনার ফলের ঠোঙায় কি আম আছে? আছে। কাউকে ডেকে 2টো আম দিন, কেটে এনে দিক, আম খেতে ইচ্ছা করছে। মারোয়াড়িরা কিভাবে আম খায় জানেন? না। তারা রাতে বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে আম খায়। তারা হলো জৈন সম্প্রদায়ের। তাদের ধর্মগুরু মহাবীর যে কোনো ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ করেছেন। আমে পোকা থাকলে সেই পোকা হত্যা করা যাবে না, কাজেই অন্ধকারে আম খাওয়া। 1-2টো পোকা অন্ধকারে যদি খাওয়া হয়ে যায়, এই দৃশ্য দেখা হবে না, কাজেই পাপও হবে না। আম কেটে মিসির আলি সাহেবকে দেওয়ার ব্যবস্থা হলো। তিনি আগ্রহ নিয়ে আম খাচ্ছেন। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। মরণাপন্ন রোগী দেখব বলে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি। এখন দেখছি রোগী সুস্থ এবং আনন্দে ঝলমল করছে। আমি বললাম, মেডিকেল মিরাকেল ঘটল কিভাবে? মিসির আলি বললেন, মিরাকেলের ব্যাখ্যা হয় না, ব্যাখ্যা হলে মিরাকেল আর মিরাকেল থাকে না। যাই হোক, ঘটনা কি ঘটেছে আপনাকে বলি, আমার জীবনের অনেক অমীমাংসিত রহস্যের একটা। বলুন শুনি। মিসির আলি বললেন, একটা শর্ত আছে, শর্ত পালন করলে শোনাবো। কি শর্ত? সিগারেট খেতে ইচ্ছা করছে, সিগারেট খাওয়ার ব্যবস্থা করুন। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে আসবো, ডাক্তাররা টেরও পাবে না। 1 প্যাকেট সিগারেট এবং একটা লাইটারের ব্যবস্থা করুন। শরীর নিকোটিনের জন্য অস্থির হয়ে পড়েছে। গল্প শোনার লোভে মিসির আলিকে সিগারেট এনে দিলাম। মিসির আলি কেবিনের বারান্দায় দাঁড়িয়ে মহানন্দে সিগারেট টানতে লাগলেন। একজন অ্যাটেন্ডেন্টকে দরজার সামনে বসিয়ে রাখা হলো। সে দর্শনার্থীদের বলবে, এখন ঢোকা যাবে না, রোগী ঘুমোচ্ছে। মিসির আলি গল্প শুরু করলেন। সবাই পত্রিকায় খবর পড়ে, আমি পড়ি বিজ্ঞাপন। একটি জাতির মানসিকতা, সীমাবদ্ধতা, অগ্রগতি সব কিছুই বিজ্ঞাপনে উঠে আসে।
এক যুগ আগের কথা বলছি। একটা অদ্ভুত বিজ্ঞাপন চোখে পড়ল। যে কোনো রোগ গ্যারেন্টি দিয়ে আরোগ্য করি, আরোগ্য করিতে না পারিলে মাটি খাবো। রৌফ মিয়া। রৌফ মিয়ার বিজ্ঞাপনের নিচে ঠিকানা দেয়া, একটা টেলিফোন নাম্বার দেওয়া। টেলিফোন নাম্বারের শেষে লেখা অনুরোধে। আমি টেলিফোন করে রৌফ মিয়াকে ডেকে দিতে অনুরোধ করলাম। যিনি টেলিফোন ধরলেন তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাইজলামি করেন? রৌফ মিয়াকে ডাকা ছাড়া আমাদের আর কোনো কাজকর্ম নাই। আবার যদি টেলিফোন করেন মা বাপ তুলে গালি দিব। আমি রৌফ মিয়ার ঠিকানায় চিঠি লিখলাম এবং তাকে ঢাকায় আসতে বললাম। রৌফ মিয়া এলো না, তবে তার কাছ থেকে ছাপানো চিঠি চলে এলো। চিঠির শেষে রৌফ মিয়ার আঁকা বাঁকা হাতে হস্তাক্ষর। লোকটি যথেষ্ট গোছানো তা বোঝা যাচ্ছে। চিঠির উত্তর ছাপিয়েই রেখেছে। চিঠিতে লেখা, জনাব মিসির আলী, সম্মান সম্ভাষণপূর্বক নিবেদন এই যে আমার পক্ষে নিজ খরচায় আপনার কাছে যাওয়া সম্ভব নহে। যাত্রা খরচ বাবদ 100 টাকা মাত্র পাঠাইলে তুরিত ব্যবস্থা নেওয়া হইবে। রোগের জন্য আমার ফি নিম্নরূপ: জটিল রোগ 500 টাকা মাত্র, সাধারণ রোগ আলোচনা সাপেক্ষে। 70-এর বেশি বয়সের রোগী চিকিৎসা করা হয় না, হাড় ভাঙা রোগী চিকিৎসা করা হয় না। শিশুদের জন্য বিশেষ কনসেশনের ব্যবস্থা আছে, ছাত্রদের জন্য অর্ধেক কনসেশন, তবে হেডমাস্টার সাহেবের প্রত্যয়নপত্র লাগবে। ইতি আপনার একান্ত বাধ্যগত রৌফ মিয়া। চিঠি পড়ে সঙ্গে সঙ্গেই আমি মানি অর্ডার করে 100 টাকা পাঠালাম। ইন্টারেস্টিং একটা চরিত্র দেখার আলাদাই আনন্দ আছে। টাকা পাঠানোর 10 দিনের মাথায় গাঢ় লাল রঙের ব্যাগ হাতে রৌফ মিয়া আমাদের বাড়িতে উপস্থিত। অপুষ্ট শরীরের একজন মানুষ, গ্রাম্য গায়কদের মতো মাথায় বাবরি চুল, সব চুল পাকা, চোখে সস্তা সানগ্লাস, ভাদ্র মাসের গরমে গায়ে বুকের বোতাম লাগানো কোট, ময়লা শার্টের সঙ্গে হাতের ব্যাগের মতোই নীল রঙের টাই। তার গা থেকে উৎকট বিড়ির গন্ধ আসছে। রৌফ মিয়া বললেন, রোগীকে আপনি অল্প কথায় রোগ বর্ণনা করুন। অধিক কথার প্রয়োজন নেই, সার্থকতাও নেই, সময় নষ্ট। আমি বললাম, এত দূর থেকে এসেছেন, খানিকক্ষণ জিরিয়ে নেন, বাথরুমে যান, হাত মুখ ধোন, দুপুরের খাওয়া নিশ্চয়ই হয় নাই, আসুন একসঙ্গে খানা খাই। রৌফ বললেন, গোসল করার ব্যবস্থা কি আছে? গরমে কাহিল হয়ে গেছি। আমার সঙ্গে লুঙ্গি, গামছা, তেল, সাবান সবই আছে। রুগী দেখতে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, সব ব্যবস্থা সঙ্গে রাখি। তাঁতের খিলাল পর্যন্ত আছে। আমি বললাম, গোসলের ব্যবস্থা অবশ্যই আছে, আপনি আরাম করে গোসল করুন, তাড়াহুড়োর কিছু নেই। রৌফ বললেন, অবশ্যই তাড়াহুড়ো আছে। রাতে লঞ্চে করে চলে যাব ভোলায়। ভোলা থেকে কল পেয়েছি। বিশ্বাস না করলে আপনাকে চিঠি দেখাতে পারি। আমি বললাম, কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করছি। যান, গোসল সেরে আসুন, সোজা চলে যান, ডান দিকে বাথরুম। রৌফ বললেন, একটা বিড়ি খেয়ে ঠান্ডা হয়ে তারপর বাথরুমে ঢুকবো। সিগারেট খাওয়ার সামর্থ্য আমার আছে। বিড়ি খাই, কারণ সিগারেট আমাকে ধরে না। তাছাড়া বিড়ি কম ক্ষতিকর। সিগারেটে নানান কেমিক্যাল মেশায়, বিড়ি হচ্ছে নির্ভেজাল তামাক। রৌফ বিড়ি ধরিয়ে বুকে হাত রেখে বিকট শব্দে কাশতে লাগলেন। যিনি গ্যারেন্টি দিয়ে অন্যের রোগ সারান, তিনি নিজেই অসুস্থ বলে মনে হলো। দুপুরে রৌফ মিয়া অতি তৃপ্তি করে খেলেন।
কেউ সাধারণ খাবার তৃপ্তি করে খাচ্ছে দেখলে ভালো লাগে। আমি মুগ্ধ হয়ে তার খাওয়া দেখলাম, খাদ্য বিষয়ক কথা শুনলাম। এটা কি? করলা ভাজি? সবাই কড়া করে করলা ভাজে, কালো করে ফেলে। আপনার বাবুর্চি সবুজ করে ভেজেছে, অসাধারণ। এই করলা ভাজি দিয়েই এক গামলা ভাত খাওয়া যায়। ছোট মাছ দিয়ে সজিনা, সঙ্গে আবার কাঁচা আম, বেহেশতি খানা। এক পদ হলেই চলে, এরকম একটা পদ থাকলে অন্য পদ লাগে না। ডালের মধ্যে 5 ফোড়ন দিয়েছে, আবার ধনেপাতাও দিয়েছে, স্বাদ হয়েছে মারাত্মক। ভাই সাহেব, আপনার এই বাবুর্চির হাতে চুমা খাওয়া প্রয়োজন। খাওয়া শেষ করার পর ভদ্রলোক যে কাজটা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি আমার কাজের ছেলে হামিদকে ডেকে বললেন, বাবা, তোমার রান্না খেয়ে অত্যাধিক তৃপ্তি পেয়েছি, এই 5 টাকা রাখো, বকশিস। আমি দরিদ্র মানুষ, এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নেই, তবে তোমার জন্য খোঁজ দিলে এক্ষুনি আল্লাহ পাকের দরবারে দোয়া করব। হাত তোলো, দোয়ায় সামিল হও। রৌফ হাত তুলে দোয়া শুরু করলেন। হে আল্লাহ পাক, আজ অতি তৃপ্তি সহকারে যার রন্ধন খেয়েছি, তুমি তাকে বেহেশতে নসিব করো, যেন সে বেহেশতি খানা খেতে পারে। যে পিতামাতা এমন এক বাবুর্চির জন্ম দিয়েছে তাদেরকেও তুমি বেহেশতে নসিব করো, আমিন। দোয়া শেষ হওয়ার পর দেখি হামিদের চোখে পানি। সে চোখ মুছে ফুঁপাতে লাগলো। আমি বললাম, আজ রাতটা আপনি ঢাকায় থেকে যান, হামিদ মাংস রাঁধুক, সে ভালো মাংস রান্না করে। রৌফ বললেন, আচ্ছা থাকলাম, ভোলার রুগী একদিন পর দেখলেও ক্ষতি কিছু নেই। এতদিন রোগ ভোগ করেছে, আর একদিন বেশি ভোগ করবে, উপায় কি? সব আল্লাহ পাকের ইশারা। আপনার রুগী সন্ধ্যার পর দেখব, এখন শুয়ে কিছুক্ষণ ঘুমাবো, অতিরিক্ত ভোজন করে ফেলেছি। রৌফ মিয়া সন্ধ্যা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমালেন। আমি হামিদকে বললাম রাতে ভালো খাবারের আয়োজন করতে, পোলাও, খাসির রেজালা, মুরগির কোরমা, বেচারা আরাম করে থাক। দুপুরে অতি সামান্য খাবার খেয়ে যে তৃপ্তির প্রকাশ দেখেছি তা আবার দেখতে ইচ্ছা করছে। রৌফ মিয়া যখন শুনলেন আমার কোনো রোগী নেই, আমি গল্প করার জন্য তাকে টাকা পাঠিয়ে আনিয়েছি, তখন তিনি খুবই অবাক হলেন। আমি বললাম, ভাই, রোগ আপনি কিভাবে সারান? রৌফ মিয়া বললেন, রোগ ভক্ষণ করে ফেলি। কি করে ফেলেন? ভাই সাহেব, খেয়ে ফেলি, ভক্ষণ। আমি বললাম, কিভাবে খেয়ে ফেলেন? চেটে খেয়ে ফেলি। আমি বললাম, কিভাবে চেটে খান, ভালো মতো ব্যাখ্যা করুন। রৌফ বললেন, রোগীর কপাল চেটে রোগ খেয়ে ফেলতে পারি, হাতের তালু, পায়ের তালু চেটেও খাওয়া যায়। ছোট শিশুদের ক্ষেত্রে ঘাড় চেটে রোগ খাওয়া আমার জন্য সহজ। ও আচ্ছা। রৌফ দুঃখিত গলায় বললেন, আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করেন নাই। অনেকেই করে না। বাংলাদেশে বিশ্বাসী লোক পাওয়া কঠিন, সবাই অবিশ্বাসী। আমার কাছে 2টো সার্টিফিকেট আছে, দেখতে পারেন। আমি ইচ্ছা করলে ব্যাগ ভর্তি সার্টিফিকেট রাখতে পারি, রাখি নাই, কারণ আমি সার্টিফিকেটের কাঙালি নই। আপনি কিসের কাঙালি? ভালোবাসার কাঙালি। যে যার কাঙাল হয় সে সেই জিনিস পায় না। আপনি পাননি? জি না, তবে আপনি ভালোবাসা দিয়েছেন, আদর করে পাশে নিয়ে ভাত খেয়েছেন, নিজের হাতে প্লেটে 3 বার ভাত তুলে দিয়েছেন, ছোট মাছের সালুন দিয়েছেন 2 বার। সালুনের বাটিতে একটা বড় চাপিলা মাছ ছিল, সেটা আপনি নিজে না খেয়ে আমার পাতে তুলে দিয়েছেন। এমন ভালোবাসা আমারে কেউ দেখায় নাই। ভাই সাহেব,
সার্টিফিকেট দুটা পড়লে খুশি হব। আমি সার্টিফিকেট দুটা পড়লাম। একটি দিয়েছেন নান্দিনা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তিনি লিখেছেন, যার জন্য প্রযোজ্য। এই মর্মে প্রত্যয়ন করা চাইতেছে যে ব্যতিক্রমী চিকিৎসক মোহাম্মদ রউফ মিয়ার চিকিৎসায় নান্দিনা হাই স্কুলের দপ্তরি শ্রীরামের কন্যা সুধা সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছে। সে দীর্ঘদিন জটিল জন্ডিস রোগে আক্রান্ত ছিল। আমি মোহাম্মদ রউফ মিয়ার উন্নতি কামনা করি। সে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তাহার নৈতিক চরিত্র উত্তম। মোহাম্মদ আজিজুল রহমান খান, সহকারী প্রধান শিক্ষক, নান্দিনা হাই স্কুল। দ্বিতীয় প্রশংসাপত্রটি উকিল আশরাফ আলী খাঁ দিয়েছেন। এই প্রশংসাপত্রটি ইংরাজিতে লেখা। I hereby confirm the fact that Mr. Rauf Mia is a genuine disease eater. He has performed the feat in presence of me. রউফ মিয়া বললেন, ইংরেজি লেখাটা জোর বেশি, কি বলেন ভাই সাহেব? আমি বললাম, হ্যাঁ। রউফ মিয়া বললেন, উকিল মানুষ তো অনেক চিন্তা ভাবনা করে লিখেছেন। আমি বললাম, আপনার খবর স্থানীয় কোনো কাগজে আসেনি? এই জাতীয় খবর তো লোকাল কাগজগুলো আগ্রহ নিয়ে ছাপায়। রউফ মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, নেত্রকোনা বার্তায় একবার খবর উঠেছিল। হ্যাঁ, পেপার কাটিং হারিয়ে ফেলেছি। তবে হারায় লাভ হয়েছে। ওরা আমার নাম ভুল করে ছাপিয়েছে। লিখেছে রউফ মিয়া। রব আর রউফ কি এক? ফাজিল পোলাপান সাংবাদিক হয়ে বসেছে। আর লিখছেও ভুল। লিখেছে রব মিয়া অন্যের রোগ খেয়ে জীবনযাপন করে। তিনি কোনো খাদ্য গ্রহণ করেন না। খাদ্য গ্রহণ না করলে মানুষ বাঁচে? আমি বললাম, আপনি বিয়ে করেছেন? যৌবনকালে বিবাহ করেছিলাম। স্ত্রী মারা গেল কলেরায়। ছেলে একটা ছিল, নাম রেখেছিলাম রাজা মিয়া। সুন্দর চেহারা ছবি ছিল, এই জন্য রাজা মিয়া নাম রেখেছিলাম। ছেলেটা মারা গেল টাইফয়েডে। রোগ খাওয়া তখন জানতাম না, ওই জন্য চোখের সামনে মারা গেল। রোগ খাওয়া জানলে টাইফয়েড কোনো বিষয় না, চেটে ভক্ষণ করে ফেলতাম। রোগ খাওয়ার কৌশল কিভাবে শিখলেন? রউফ মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলে রাজা মিয়া আমারে শিখাইছে। একদিন ভোর রাতে রাজা মিয়াকে স্বপ্নে দেখলাম। আমি বললাম, বাবা কেমন আছো? সে বলল, ভালো আছি। আমি বললাম, তোমার কি বেহেশতে নাসিব হয়েছে? সে বলল, জানি না। আমি বললাম, তোমার মা কই? তোমার সঙ্গে তার সাক্ষাৎ হয় না? সে বলল, না। তারপরেই সে আমারে রোগ খাওয়ার কৌশল শিখাইয়ে দিল। আমি স্বপ্নের মধ্যেই ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ কাঁদলাম। ঘুম ভাঙার পর দেখি চৌখের পানিতে বালিশ ভিজে গেছে। রউফ মিয়া চোখ মুছতে লাগলেন। এক সময় বললেন, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। আপনি যদি চান রোগ খাওয়ার কৌশল শিখিয়ে দেব, তবে আপনারা ভদ্র সমাজ, আপনারা পারবেন না। চারটির বিষয় আছে। রউফ মিয়া দুদিন থেকে ভোলায় রোগী দেখতে গেলেন। 6 মাস পর তার থেকে একটা চিঠি পেলাম। এইবার চিঠি ছাপানো না, হাতে লেখা। তিনি লিখেছেন, বিরাট আর্থিক সমস্যায় পতিত হইয়াছি। যদি সম্ভব হয় আমাকে 200 টাকা কর্জ দিবেন। আমি অতি দ্রুত সম্ভব কর্জ পরিশোধ করব। ইতি আপনার অনুগত রউফ মিয়া। র ভ। পুনশ্চে লেখা, আমি নামের শেষে র ভ
টাইটেল নিজেই চিন্তা করিয়া বাহির করিয়াছি। ভয়ের অর্থ হল রোগ ভক্ষণ। আমি 200 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম। এই ধরনের কার্জের টাকা কখনো ফেরত আসে না। তাতে কি, মানুষটার প্রতি আমার এক ধরনের মমতা তৈরি হয়েছে। অবোধ শিশুদের প্রতি যে মমতা তৈরি হয়, আমার মমতার ধরনটা সেরকম। রউফ মিয়া 3 মাসের মাথায় টাকা নিয়ে ঢাকায় চলে এলেন। 2 দিন থাকলেন। দেখলাম তার স্বাস্থ্য আরও ভেঙেছে, জীবন্ত কঙ্কাল ভাব চলে এসেছে। আমি বললাম, শরীরের এই অবস্থা কেন ভাই? রউফ মিয়া বললেন, অন্যের রোগ খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে। রোগ খাওয়ার পর বেশি করে দুধ খেতে হয়। দুধ কই পাবো বলেন? 15 টাকা কেজি দুধ। আমি বললাম, আসুন আপনাকে ডাক্তার দেখাই। রউফ মিয়া আঁতকে উঠে বললেন, অসম্ভব কথা বললেন। আমি বিখ্যাত রোগ ভক্ষক। এখন যদি আমি ডাক্তারের কাছে যাই, লোকে কি বলবে? কেউ তো জানছে না। কেউ না জানুক, আপনি তো জানলেন। একজন জানা আর 1 লক্ষ জন জানা একই কথা। রউফ মিয়া শীতের সময় এসেছিলেন। বাজারে নতুন সবজি উঠেছে, তার জন্য বাজার করলাম। হামিদ অনেক পদ রান্না করল, কিন্তু কিছুই খেতে পারলেন না। দুঃখিত গলায় বললেন, ক্ষুধা নষ্ট হয়ে গেছে ভাই সাহেব। মানুষের রোগ ভক্ষণ করে করে এই অবস্থা হয়েছে। যদি সম্ভব হয় 1 কাপ দুধ দেন। আমি বললাম, রোগ খাওয়াটা ছেড়ে দিন। রউফ মিয়া বললেন, নিজের ছেলে একটা বিদ্যা শিখিয়ে দিয়েছে। মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে। ভাই সাহেব, কদিন আগে ছেলেটাকে স্বপ্নে দেখেছি। সে এখনও তার মাকে খুঁজে পায় নাই। পরকালে বাপ মা ছাড়া ঘুরতেছে। দেখেন তো অবস্থা। রউফ মিয়া হঠাৎ বড় বড় করে নিঃশ্বাস নিতে নিতে শুয়ে পড়লেন। তার মুখ থেকে ঘর ঘর শব্দ হতে লাগলো। আপনার অ্যাজমা আছে নাকি? রউফ মিয়া বললেন, আগে ছিল না, সম্প্রতি হয়েছে। একজনের হাঁপানি ভক্ষণ করে এই অবস্থা। আমাকে ধরে ফেলেছে। আপনার ছেলেটাকে একটু বলুন বুকে সরষের তেল মালিশ করে দিতে, রসুন দিয়ে তেলটা গরম করে দিতে। হামিদ দীর্ঘ সময় ধরে তেল ঘষিল। এক সময় রউফ মিয়া ঘুমিয়ে পড়লেন। মিসির আলি থামলেন। আমি বললাম, আপনার রোগ মুক্তির পিছনে কি রোগ ভক্ষক রউফ মিয়ার কোনো ভূমিকা আছে? মিসির আলি বললেন, জানি না। এই চিঠিটা পড়ে দেখুন। হামিদ ভোরবেলা চিঠিটা দিয়ে গেছে। রউফ আমাকে দেখতে এসেছিলেন। চিঠি লিখে বান্দারবন চলে গেছেন। মুরং রাজার এক আত্মীয়ের চিকিৎসার জন্য ডাক এসেছে। আমি চিঠি হাতে নিলাম। চিঠিতে লেখা, প্রাপক জনাব মিসির আলি, প্রেরক বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব রউফ মিয়া। জনাব, বান্দারবনের মুরাং রাজার এক জ্ঞাতি ভ্রাতা উলাং সাহেবের চিকিৎসার জন্য অদ্য সকাল 11টায় রওনা হইব। ঢাকায় আসিয়া আপনার অসুখের খবর শুনিলাম। হামিদকে নিয়ে হাসপাতালে আসিয়া আপনার অচেতন মুখ দেখিয়া মর্মে আঘাত লাগিয়াছে। বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব যাহার ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রাতৃতুল্য, তাহার এই অবস্থা কেন হইবে? বাংলার গৌরব টাইটেল বর্তমানে ব্যবহার করিতেছি। যে দেশে যে নিয়ম, নিজের ঢোল নিজেকেই বাজাতে হয়। যাই হোক, আমি আপনার ডান হাত চাটিয়া রোগ সম্পূর্ণই ভক্ষণ করিয়াছি। অবশিষ্ট কিছুই নাই। কিছুদিন শরীর দুর্বল থাকিবে। দধি এবং ফল খাইবেন। কচি ডাবের পানি শরীরের জন্য রোগ মুক্তির সময় অত্যন্ত উপকারী। ইতি আপনার অনুগত মোহাম্মদ রউফ মিয়া, বিশিষ্ট রোগ ভক্ষক বাংলার গৌরব। পুনশ্চ জনাব,
ভালো কাগজে একটা প্যাড ছাপাইতে কত খরচ পড়িবে সেই অনুসন্ধান নিবেন। প্যাডে আমার নাম, ঠিকানা এবং টাইটেল লেখা থাকিবে। বাংলার গৌরব লেখা থাকিবে সোনালী কালিতে। প্যাডের ডান পার্শ্বে আমার ছবি। 3টি ছবি সঙ্গে দিয়ে দিলাম, যেটি পছন্দ হয় সেটি ব্যবহার করিবেন। 3টি ছবিরই ক্যাপশন আছে। একটিতে রউফ মিয়ার কানে মোবাইল টেলিফোন, ক্যাপশনে লেখা রোগীর সঙ্গে বাক্যালোপে রত। দ্বিতীয় ছবিতে তিনি ব্যাগ হাতে দাঁড়িয়ে, চোখে কালো চশমা, ক্যাপশনে লেখা কলে যাওয়ার জন্য প্রস্তুত। তৃতীয় ছবিতে তিনি একটি শিশুর কপাল চাটছেন, ক্যাপশনে লেখা চিকিৎসা চলাকালীন ছবি। চিঠি মিশির আলীর হাতে ফেরত দিতে দিতে বললাম, আপনার কি ধারণা সে সত্যি রোগ খেয়ে ফেলেছে? মিসির আলী বললেন, রউফ আমার কাছে এসেছিল রাত 9টায়। তিনি 15 মিনিটের মতো ছিলেন। এর মধ্যে হাসপাতালে হইচই পড়ে যায়। নার্স ডাক্তার মিলে বিরাট জটলা। বুড়ো এক পাগল মেঝেতে বসে কুকুরের মতো আমার হাত চাটছে। তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। আমার জ্ঞান ফেরে রাত 10টার দিকে। জ্বর তখনই নেমে যায়। রাত 12টায় বুঝতে পারি আমি পুরোপুরি সুস্থ। আমি বললাম, আপনি আমার প্রশ্নের জবাব দেননি। আপনার কি ধারণা রোগভক্ষক আপনার রোগ ভক্ষণ করেছে? মিসির আলী বললেন, জানি না, হিসাব মেলাতে পারছি না। রেইন ফরেস্টের আদিবাসী শমন চিকিৎসকদের মধ্যে রোগীর বুড়ো আঙুল চুষে রোগ আরোগ্যের পন্থা আছে। রেড ইন্ডিয়ানরা গায়ে হাত বুলিয়ে রোগ সারায়। অধ্যাপক মেসমার বডি ম্যাগনেটিজম চিকিৎসার কথা বলতেন। এর কোনোটাই বিজ্ঞান স্বীকার করে না, যুক্তি স্বীকার করে না। আমি নিজে কঠিন যুক্তিবাদী মানুষ। তারপরেও মিসির আলী রেডিও বন্ড কাগজে প্যাড ছাপিয়েছিলেন। রোগভক্ষক রৌফ মিয়ার কাছে সেই প্যাড পৌঁছানো যায়নি। বান্দারবন থেকে ঢাকা ফেরার পথে বাসে বমি করতে করতে তার মৃত্যু হয়। মিসির আলী বন্ধুর মৃত্যুর খবর পান 1 মাস পর।